তো যদি কোনোদিনও মনে হয় বা যদি কোনোদিনও এরকম সিচুয়েশনে পড়েন যে মনের কথা শুনবেন না মাথার কথা শুনবেন, তাহলে অবশ্যই মনের কথাই শুনবেন। কারণ আমি আগের বারের ভিডিওতে বলেছিলাম যে মন বলছে স্পেন কিন্তু মাথা বলছে ফ্রান্স। সেটাই হলো সত্যি যেটা মন ভেবেছিল। স্পেনই কালকে জিতলো। আর লামিন ইয়ামাল, হোয়াট আ প্লেয়ার! মানে 16 বছর বয়স, 16 বছর বয়সে তো আমি মাধ্যমিক পাশ করে আমার দুটো ডানা গজিয়ে গেছিলো। এখানে লামিন ইয়ামাল 16 বছর বয়সে ফ্রান্সের মতো টিমের বিরুদ্ধে একটা বিশ্বমানের গোল করে দিয়ে চলে গেল। তো লামিন ইয়ামালের আসার আগে যে তাকে ছোটবেলায় ছুঁয়েছিল তার কথা বলি, সেটা হচ্ছে লিও মেসি। কোপা আমেরিকাকে একতরফা করে দিয়েছে আর্জেন্টিনা। হাসতে হাসতে তারা ফাইনালে পৌঁছে গেছে, এমনকি তারা ফাইনালটা জিতেও যেতে পারে। পরবর্তী টিম যেটা আসে উরুগুয়ে আর কলম্বিয়া, যে টিমই আসুক আর্জেন্টিনা কিন্তু টাফ হতে চলেছে। কারণ এবারে কোপা আমেরিকায় আর্জেন্টিনা কিন্তু কোনো সেরকম শক্ত প্রতিপক্ষের সাথে পড়েনি তাদের খেলা। কিন্তু যদি যে টিমই যাক, উরুগুয়ে বা কলম্বিয়া যে টিমই যাক, আর্জেন্টিনার পক্ষে এবারে হয়তো জেতাটা সোজা হয়ে যাবে। কারণ আর্জেন্টিনা যা ফর্মে আছে, যে টিমই আসুক আর্জেন্টিনা হারাতে পারবে। এবং সবথেকে বড় ব্যাপার, লিও মেসি ইজ ব্যাক। লিও মেসি 1 গোল করে ফেলেছে, প্লাস লিও মেসির যা পারফরমেন্স। হ্যাঁ, গোলটার ক্ষেত্রে এনজো ফার্নান্ডেজের শটটা মেসি জাস্ট ডিরেকশন দিয়েছে, বলটা জালে ঢুকে গেছে। বাট প্রথম গোল যেটা করেছে জুলিয়ান আলভারেস, যে গোলটা করেছে, যে ডিফেন্স সেরা পাস, সেখান থেকে আরামসে গোলকিপারকে বিট করে দিয়ে বলটাকে জালে জড়িয়ে দেওয়া। সত্যি আমি ভেবেছিলাম যে আমি কেন স্কালোনিকে একটা বড় কোচ মানি, কারণ এই লতারো মার্টিনেজ কিন্তু হাইয়েস্ট গোল করেছে কোপা আমেরিকায়, ভালো ভালো গোল করেছে, ঠিক আছে। তাও তাকে না নামিয়ে জুলিয়ান আলভারেজকে নামিয়েছে, কারণ জুলিয়ান আলভারেজ কিন্তু নিচে এসে বল হোল্ড করতে পারে, ডিফেন্সে সহায়তা করতে পারে। যেহেতু মেসি আছে, মেসি ওই রোলটা প্লে করে না, তাই তিনি জুলিয়ান আলভারেজকে খেলিয়েছেন। এটাই হচ্ছে কোচের ট্যাকটিক্স, এটাই হচ্ছে বড় কোচ। কেন তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কোচ, সেটাই তার প্রমাণ। যে শুধু মেসি আছে বলে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেলেন বা এমিএ মার্টিনেজ আছে বলে না, তার যে ট্যাকটিক্স সেটাই কিন্তু আর্জেন্টিনা কিছু বছর ধরে মিস করতো এরকম একটা কোচকে। তো আর্জেন্টিনা কিন্তু হেসে খেলে উঠে গেল ফাইনালে। নেক্সট প্রতিপক্ষ কে হয় দেখা যাক। আজকেই ম্যাচ আছে, কালকে ভোরবেলা উরুগুয়ে আর কলম্বিয়া। দেখা যাক, হয়তো উরুগুয়ে উঠবে, কলম্বিয়া আবার বেস্ট ফুটবল খেলেছে নো ডাউট। হামেস রড্রিগেজ স্বপ্নের ফর্মে আছে, বাট আমার মনে হয় উরুগুয়েই হয়তো উঠছে। তো আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়েই হতে চলেছে ফাইনাল। বাট মেসি কিন্তু ফর্মে, মেসি কিন্তু অলরেডি সেকেন্ড টপ গোল স্কোরার অফ অল টাইম ইন ন্যাশনাল জার্সিতে। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট। একমাত্র তার সামনে রোনাল্ডো আছে, বাট মেসি যে পজিশনে খেলে, যেভাবে হোল্ড করে, যে প্লে মেকার হিসাবে এত গোল করাটা সত্যি একটা বড় অ্যাচিভমেন্ট। কেন তাকে গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয় সেটা তিনি কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ করে যাচ্ছেন। এখনো এত প্লেয়ার থাকা সত্ত্বেও মেসি কিন্তু এখনো ছাপিয়ে যাচ্ছে সবাইকে। তো এই ছিল আর্জেন্টিনা আর কানাডার ম্যাচ। কানাডা সেরকম কিছু এই ম্যাচে করতে পারেনি, তাই বেশি কিছু বলার নেই। আগেও বলেছি আর্জেন্টিনা কিন্তু একতরফাই করে দিয়েছে পুরো ম্যাচ এবং কোপা আমেরিকাকে। ওকে, তো এইবারে আসি স্পেন ভার্সেস ফ্রান্সের ম্যাচটা, যেটা ইউরোর কালকে প্রথম সেমিফাইনাল ছিল। আচ্ছা, ম্যাচটাতে আমি প্রিভিউতেই বলে দিয়েছিলাম এই ম্যাচটা মিডফিল্ডারদের মধ্যে হতে চলেছে। একদিকে কান্তে, চুয়ামিনি, কামাভিঙ্গা, অন্যদিকে অবশ্যই রড্রি, ফ্যাবিয়ান রুইস এবং ড্যানি ওলমো। কালকে যে পেড্রির যে অফ ছিল না, সেটা কিন্তু ড্যানি ওলমো বুঝতে যায়নি। কালকে স্পেন একদম পাতি কথায় বলতে গেলে ফ্রান্সকে নিয়ে ছেলে খেলা করেছে। যেভাবে পাস খেলছে না, যেভাবে, আচ্ছা স্পেন যেভাবে পাস খেলে, যেভাবে নিজেদের মধ্যে খেলে, যেভাবে কোনো প্রেশার না রেখে খেলে, মনে হয় যেন ফুটবলটা কত সহজ ফুটবল। কারণ কোনো রকম কোনো প্রেশার নেই, বল ধরছে, ছাড়ছে, ছোট্ট জায়গার মধ্যে 1-2 খেলছে। আর যেভাবে নিকো উইলিয়ামস আর লামিন ইয়ামাল দুটো প্লেয়ারের পায়ে যখন বলটা পড়ছে না, ফ্রান্সের ডিফেন্স পুরো ভেঙে যাচ্ছে। তারা নিজেদের মধ্যে ভাবনা চিন্তা করছে কাকে ছেড়ে কাকে ধরবো। আর মোরাতা কালকে অন দ্য বল কিছু করতে পারেনি, বাট অফ দ্য বল মোরাতা কালকে ভাইটাল রোল প্লে করেছে। মোরাতা যখন গোলের দিকে যাচ্ছে, অলরেডি দুটো ডিফেন্ডার তাকে কভার করছে, যেখানে ইয়ামাল এবং নিকো উইলিয়ামস দুজনেই কিন্তু ফ্রি হয়ে যাচ্ছে। আর পুরো ডিফেন্সকে দিয়ে ছেলে খেলা করছে কালকে, যেটা দেখলাম। এবং ড্যানি ওলমো কালকে যেভাবে মেন জায়গায় যে ফর্মে ছিল, সেটা কিন্তু ভাবার বিষয়। সেকেন্ড গোলটা এটা করেছে, যেভাবে বলটাকে নিজের জায়গায় নিয়ে কমফোর্টেবল ফুটে রেখেছে, এবং যে শটটা মেরেছে, জুয়েল কোন্ডের কিছু করার ছিল না, সেখান থেকে ওন গোল করাই ছিল, কারণ ওই শটটা এমনিও গোলে যাচ্ছিল। বাট প্রথম গোলটা যেটা লামিন ইয়ামাল করেছে, সেক্ষেত্রে কিছুটা দোষ আমি অবশ্যই দেবো রেবিয়টকে, কারণ রেবিয়ট কিন্তু ইয়ামালকে শটটা মারতে অ্যালাউ করেছে।
এটা কিন্তু র্যাবিয়ার্ডের মতন মিডফিল্ডারের করা এক্সপেক্টেড নয়, কারণ সে কিন্তু জায়গাটাকে ছোট করবে। কারণ ইয়ামাল কিন্তু অনেকক্ষণ বলটা পায়ে পেয়েছিল, অনেকক্ষণ বলটা পায়ে মেরে প্রথমে আউটসাইড ঢোকার চেষ্টা করেছিল, দেন নিজের কমফর্ট জোনে নিয়ে কমফর্ট ফুটে নিয়ে বলটাকে মারলো এবং অসাধারণ একটা বিশ্বমানের গোল করে দিয়ে ইয়ামাল চলে গেল। প্রথমে কিন্তু কুলোমান আলী কিন্তু 1-0 গোলে ফ্রান্সকে এগিয়ে দিয়েছিল, বাট সেক্ষেত্রে এমবাপের একটা ক্রস, প্রথম ফ্রান্স এইবারে ইউরোতে একটা ওপেন গোল করলো, বাট এমন একটা সময় করলো তারপরেই ইয়ামালের 1-1 করে দিল, দেন তারপরে 2-1 স্পেন কিন্তু পুরো ম্যাচটাকে বার করে দিয়ে চলে গেল। হ্যাঁ, সেকেন্ড হাফে স্পেনও সুযোগ পেয়েছে বেশি, ফ্রান্সও সুযোগ পেয়েছে, আর সেরকম কিন্তু কোনো কাজে লাগাতে পারেনি। কালকে ডিডিআর দেশে একটা প্ল্যানে নেমেছিল, বলতে গেলে কালকে দেশও চেয়েছিল যে আমি পুরো পরপর 4-3-3 ফরমেশনেই যাব, যাতে আমার উইং প্লে হবে, যেখানে রড্রি এবং ফ্যাবিয়ান রুইজ সমস্যাতে পড়বেই, কিন্তু সবথেকে সমস্যার বিষয় হচ্ছে কালকে জেসাস নাভাস এবং ন্যাচো, যারা এইবারে ইউরোতে বেশি চান্স পায়নি। নাভাস কিন্তু তার কমফোর্টেবল পজিশনে ছিল না, সেক্ষেত্রে চেয়েছিল যে এমবাপেকে দিয়ে ওই জায়গাটা ইউজ করবে এবং ডেমবেলেকে দিয়ে রাইটের চ্যানেলটা ইউজ করবে, কুকুরেলাকে প্রবলেমে ফেলবে, যাতে স্পেনের ডিফেন্স একটু হলেও প্রবলেমে পড়ে। বাট স্প্যানিশ কোচ যেটা চেয়েছিল, প্রথমে রড্রিকে সে অনেকটা উঠিয়ে খেলাছিল, রড্রি আর ফ্যাবিয়ান রুইজকে, বাট যখনই একটা গোল হয়ে গেল তখনই রড্রিকে সে পুরোপুরি নিচে একদম ব্লকিং পজিশনে নিয়ে চলে এলো, যাতে হোল্ড করা যায়, হোল প্লেয়ার হিসেবে রড্রি খেললো। দেন ফ্যাবিয়ান লুইসকে অনেকটা ফ্রিডম দিল যে তুমি ওপরে উঠে অ্যাটাকে সহায়তা করো ড্যানি ওলমো, নিকো উইলিয়ামস এবং ইয়ামালের সাথে। তাই সেখানেই সুবিধাটা হলো যে যেহেতু রড্রি ওই জায়গাটা হোল প্লেয়ার হিসেবে কাজ করলো এবং ফ্যাবিয়ান রুইজ অনেকটা অ্যাটাকিং মিডের ভূমিকায় পালন করলো, সেক্ষেত্রে স্প্যানিশ অ্যাটাক কিন্তু অনেকটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেল এবং অনেকটা বেশি এফেক্টিভ হয়ে গেল, যেটাই সমস্যা হয়ে গেল ফ্রান্সের ক্ষেত্রে। ফ্রান্স কিন্তু কালকে একটাও ভালো বিল্ড আপ প্লে করতে পারেনি, তারা বল পাচ্ছিল, বল জমা দিচ্ছিল। এমবাপে কালকে পুরোপুরি নিষ্প্রভ, শুধু একটা ক্রস করেছে, বাদবাকি সময় এমবাপের কিন্তু এইবারের ইউরো একদমই ভালো গেল না। এবং আমি যেটা প্রথমে বলেছিলাম এমবাপে হয়তো এবারে ইউরোর একটা বেস্ট প্লেয়ার হতে পারে, বাট সেটা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। আর আমার মনে হয় স্পেনের যে কটা প্লেয়ার খেলছে, অবশ্যই এটা রড্রি হোক, ফ্যাবিয়ান রুইজ হোক, লামিন ইয়ামাল হোক, লামিন ইয়ামাল তো এবারের গোল্ডেন বয় নো ডাউট, বাট যদি স্পেনের যে প্লেয়ারটা সব থেকে ভালো খেলে থাকে, যে প্লেয়ারটা পুরো মাঠটাকে হোল্ড করছে, সেটা অবশ্যই রড্রির ভূমিকাটা অবশ্যই অনস্বীকার্য। রড্রি কিন্তু মেন ভূমিকা পালন করেছে স্পেনকে এইবারে ইউরোর ফাইনালে তুলতে। তো দেখা যাক কি হয় আজকের যে ম্যাচটা আছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যে। আমি চাই নেদারল্যান্ডস ফাইনাল খেলুক, স্পেন ভার্সেস নেদারল্যান্ড ফাইনাল হোক। হ্যাঁ, অবশ্যই ইংল্যান্ডের টিম ভালো, বাট ইংল্যান্ডও কিন্তু কমফোর্টেবল ফুটবল এবারে খেলেনি, ভালো ফুটবল খেলেনি, বাট নেদারল্যান্ড তুলনামূলক অনেক বেটার ফুটবল খেলেছে। বাট যেহেতু ইংল্যান্ডের ভালো টিম আছে, ইংল্যান্ড ভালো মানে মোটামুটি খেলছে, তারা অন্তত জিতে যাচ্ছে ম্যাচটা, ইংল্যান্ডের হিসাবে টিম বলতে গেলে ভালো। বাট এবারও আমি বলবো মাথা বলছে ইংল্যান্ড, বাট মন বলছে নেদারল্যান্ড। তো এই ম্যাচটাকে আমি 50-50 রাখছি, সেরকম কিছু বলছি না, তাও চাইছি নেদারল্যান্ডই উঠুক এবং স্পেন ভার্সেস নেদারল্যান্ড আমরা একটা নতুন ফাইনাল দেখতে হবে। নতুন ফাইনাল বলা ভুল, 2010-এর সেই ওয়ার্ল্ড কাপ ফাইনাল যেটা আমরা দেখেছিলাম, নেদারল্যান্ড কিন্তু চাইবে বদলা নিতে, তার আগে তাদের কিন্তু ইংল্যান্ডকে হারাতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কি মনে হয়, আপনাদের কালকে খেলাটা কেমন লাগলো, লামিন ইয়ামালের সম্পর্কে কিছু জানান, এবং লিও মেসি ইজ ব্যাক সেটা নিয়েও কিছু বক্তব্য রাখুন। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।